আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা মার্কেটের শুরুতে পজিটিভনেসের সাথে দেখলাম, তারপরে কিছুটা নেগেটিভ এবং আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা। সো এই অবস্থায় যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা যদি দেখি মার্কেট পজিটিভ থাক বা নেগেটিভ থাক, ব্যাংক সেক্টর কিন্তু হিউজ একটা ভূমিকা পালন করতেছে। সো আমি বরাবরই বলি যে নিরাপদ যদি কোনো সেক্টর থাকে তাহলে ব্যাংক সেক্টর এর মধ্যে অন্যতম। কারণ আমরা দেখতে পেয়েছিলাম যে বিগত কোভিডের সময় বা অন্যান্য সেক্টরের আর্নিং কমে গেছে এবং ডিভিডেন্ড তার চেয়েও বেশি কমে গেছে, বাট ব্যাংক সেক্টর আমরা বরাবরের মতো মোটামুটি সেম অ্যামাউন্টই পাওয়া যাচ্ছিল রিটার্ন। তো রিটার্ন যদি দেখি তাহলে আমরা ব্যাংক সেক্টরের রিটার্নটাই বেশি ছিল। এখন এবছর প্রতি বছরই আমরা দেখতে পাই যে নভেম্বর এবং ডিসেম্বর মাসে ব্যাংক সেক্টরে একটা ভালো একটা হাইপ থাকে। ব্যাংক সেক্টর বা ডিসেম্বর ক্লোজিং যেগুলো আছে সেগুলোতে একটা ভালো একটা হাইপ থাকে। সো ডিসেম্বর ক্লোজিংয়ের মধ্যে সবচেয়ে বেশি থাকে ব্যাংক সেক্টরের মধ্যে। বাট এবছর আমরা ব্যাংক সেক্টরে নভেম্বর এবং ডিসেম্বরে সেরকম কোনো মুভমেন্ট দেখতে পাই নাই। যদি ওভারঅল যদি ব্যাংক দেখি তাহলে দেখতে পাচ্ছি যে 16.64, যা এখনও যেটা আর কি অ্যাভারেজের চেয়েও নিচে আমার কাছে মনে হয়, এবং অ্যাভারেজের নিচে আছে। সো মুভিং অ্যাভারেজের নিচে থাকায় এটা বেশ আন্ডারভ্যালুড অবস্থায় আছে। এবং ব্যাংকের যদি অন্যান্য দেখার চেষ্টা করেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে বেশ পজিটিভ আছে। এবং এই জায়গা থেকে আমি আপনাদেরকে বলেছিলাম যে ভালো ভালো ব্যাংক দেখে ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে, সেটা আপনাদের চয়েস অনুযায়ী। তো অনেকগুলো ব্যাংকই আপনার ভালো মুভমেন্ট দেওয়া শুরু করছে এবং আগামীতে আরও ভালো মুভমেন্ট দিবে। আমি মনে করি যে এই জানুয়ারি মাসে বিগত নভেম্বর ডিসেম্বরের যেই মুভমেন্টটা ছিল এটা জানুয়ারি মাসে হবে, এবং যেহেতু মার্চ এপ্রিলে তাদের ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে এবং ডিভিডেন্ড দিবে, আমার কাছে মনে হয় 31 জানুয়ারিতে মোটামুটি সবগুলা ব্যাংকই তাদের ফাইন্যান্সিয়াল ডাটা প্রকাশ করবে এবং হয়তো বা মার্চে বা এপ্রিলে তারা ডিভিডেন্ডটা দিয়ে দিবে। সো সেই হিসাবে দেখা যায় যে, যেমন আমি যদি এমনি একটা র্যান্ডমলি একটা ব্যাংক ধরি, সবার লাস্টের একটা ব্যাংক ধরলাম, যেমন উত্তরা ব্যাংক, ঠিক আছে। সো এটা একটা সাপোজ ব্যাংক হিসাবে ধরেন, কাউকে আমি ইনভেস্ট করার কথা বলতেছি না এই ব্যাংকে, বা ইনভেস্ট করলে সেটা আপনার নিজ দায়িত্বে ইনভেস্ট করতে পারেন। যদি দেখার চেষ্টা করেন যে এটা যদি ইয়ারলি যে বেসিসে যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে একটা সমান্তরাল একটা পজিশনের মধ্যে ছিল, অর্থাৎ লোয়েস্ট 22 টাকা থেকে শুরু করে হাইয়েস্ট আপনার 22 টাকা 40, অর্থাৎ 21 টাকা 80 থেকে 22 টাকা 80, অর্থাৎ এই 1 টাকার মধ্যেই সে আপ ডাউন ছিল। সো এই 1 টাকার মধ্যে, অর্থাৎ 22 থেকে 23 টাকার মধ্যেই এটা আপ ডাউন ছিল। সো যার মানে হচ্ছে যে এই স্টকটাকে যারা ইনভেস্টর ছিল তারা এতদিন মনে করছে যে স্টকটার ভ্যালু 22 টাকা বা 23 টাকায় পারফেক্ট। সো ঠিক আছে, যদি অন্যদিকে দেখেন তাহলে তার কোয়ার্টার কিন্তু প্রতিটা কোয়ার্টারে মোটামুটি 1 টাকার কাছাকাছি বা উপরে আর্ন করতেছে। সো কোম্পানি প্রাইস কিন্তু একই লাইনের মধ্যে আছে, বাট তার আর্নিং যেটা আছে সেটা কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে, যার জন্য নেট অ্যাসেট ভ্যালুতেও তার আমরা একটা প্রভাব দেখতে পারবো ডিসেম্বর শেষে, অর্থাৎ হয়তো বা নেট অ্যাসেট ভ্যালু ডিসেম্বর শেষে আমরা 32 দেখতে পারবো, ঠিক আছে। সো এই হিসাবে কিন্তু আবার বছর শেষে তারা একটা ক্যাশ দিবে এবং স্টক দিবে। সো এই দুইটাকে যদি আমরা এড করি
দুইটাকে আমরা যদি অ্যাড করি তাহলে পার্সেন্টেজ বাইর করি, মোটামুটি আমাদের যে প্রাইস আছে সেই প্রাইসের উপরে 25%-এর মতো চলে আসে। ঠিক আছে, বর্তমান যে প্রাইস আছে 25%, অর্থাৎ আজকে যদি 22 টাকা থেকে যদি 25% কমে তাহলে আপনার 25% কমে মোটামুটি একটা 4 টাকা 5 টাকার মতো কমার সম্ভাবনা আছে। সো আমি ধরলাম বর্তমান প্রাইস আছে 23 টাকা, সেই জায়গা থেকে যদি আমার 5 টাকা কমে তাহলে এটার প্রাইস হয় 18 টাকা। সো বাস্তবিক অর্থে এটা 18 টাকা হওয়া সম্ভব না। এটা যদি সর্বোচ্চ কমে তাহলে 21 টাকা পর্যন্ত আসতে পারে। ঠিক আছে, তার যে বর্তমান যে ফাইন্যান্সিয়াল ডাটা আছে, সো 21 টাকা যদি হইতে হয় তাহলে তার সাথে বর্তমানে আরও 5 টাকা যোগ করতে হবে, অর্থাৎ 26 টাকা পর্যন্ত আমার কাছে মনে হয় যে উত্তরা ব্যাংক একটা ফেয়ার প্রাইস। ঠিক আছে, অর্থাৎ যদি কেউ ইনভেস্ট করে 23 টাকা, সে আশা করতে পারে যে এটা 26 টাকা পর্যন্ত যাবে। এখন চলেন আমরা যদি ইয়ারলি ডাটা দেখি তাহলে এই জায়গায় আমরা হাইয়েস্ট দেখতে পাচ্ছি যে হাইয়েস্ট সে তৈরি করছিল এই যে 27 টাকা। ঠিক আছে, সো আমরা আশা করতে পারি যে এই স্টকটা তার যে ক্যাপিটাল আছে বর্তমান 23 টাকা, সেই জায়গা থেকে অ্যাটলিস্ট সেই জায়গা থেকে 26 টাকা যাবে, অর্থাৎ মোটামুটি 3 টাকার আমরা একটা গ্যাপ পাবো, যেটা পার্সেন্টেজ অলমোস্ট 15%, 15%-এর মতো আমরা আশা করি এই জায়গা থেকে জেনারেট করব। সো এটা আমি একটা ব্যাংক দিয়ে উদাহরণ দিলাম। এইরকম অসংখ্য ব্যাংক আছে যেগুলো আপনারা ফান্ডামেন্টাল ভালো এবং ক্যাপিটাল গেইনের জন্য 2-1 মাসের জন্য দেখতে পারেন। ঠিক আছে, মোটামুটি আশা করা যায় যে 15-20% আপনারা ইজিলি জেনারেট করতে পারবেন। অনেকগুলো কোম্পানি আছে যেগুলো আপনার লো পেইড, যেমন রূপালী ব্যাংক। সো তাদের হিসাবটাও আলাদা। ঠিক আছে, তাদের হিসাবটাও আলাদা। তারা অল্প একটু ভালো করলে অল্প একটু বাই দিলে দেখা যায় যে পুরা বাই হয়ে গেছে। আর রূপালী ব্যাংকের মতো যদি অন্য কোনোগুলো খোঁজার চেষ্টা করেন তাহলে মিডল্যান্ড ব্যাংক, যা আমার কাছে মনে হয় ইতিমধ্যে যতটুকু প্রাইস হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি পরিমাণ প্রাইস হয়ে গেছে, আরও বেশি হতেও পারে। যদি আমার কাছে মনে করেন বলি তাহলে বলতে পারি যে যেটা শেয়ার সংখ্যা কম এবং সামনের দিকে ভালো করতে পারে সেটা হচ্ছে এসবিআইসি ব্যাংক। যদি তার শেয়ারের সংখ্যা দেখেন তাহলে দেখতে পারবেন যে মাত্র 12 কোটির মতো আছে পাবলিক হোল্ডিং। সো এই জায়গায় একটা মোমেন্টাম আসলে ভালো একটা মোমেন্টাম পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি। আশা করি এই জায়গায় 25-30% জেনারেট করা সম্ভব হবে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আজকে মোটামুটি ভালোই করতেছে ব্যাংক সেক্টর। অন্যান্য সেক্টরের তুলনায় ব্যাংক সেক্টরের পারফরমেন্স বেশ ভালো। তারপরে যে ইসলাম ব্যাংকও মোটামুটি পারফরমেন্স ভালো করতেছে। সো আশা করা যায় যে ইসলাম ব্যাংক আমরা যে নেক্সট টার্গেট এইটা হতে পারে। এই যে একটা রেজিস্ট্যান্স আছে নিয়ার অ্যাবাউট 53 টাকার কাছাকাছি, এটা যদি ব্রেক করতে পারে আমরা দেখতে পারি যে এটা 60 টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে যদি সিমেন্ট সেক্টর বলি, সিমেন্ট সেক্টর বর্তমানে অবস্থা বেশি একটা ভালো না, বিকজ যে অবকাঠামোগত উন্নয়ন সেটা হয়তোবা কিছুটা আমরা সরকারি পর্যায়ে কিছুটা ধীরগতি দেখতে পারি। সো সিমেন্ট সেক্টরে ইন ফিউচার বলতে আগামী 2-1 বছরের মধ্যে তেমন একটা মোমেন্ট আমরা মনে হয় না দেখতে পাবো। সিরামিক সেক্টর অনেকটাই নিচে আছে, বাট আমার কাছে যেটা মনে হয় যে অর্থনীতি যেহেতু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে, সো যদি ঘুরে দাঁড়াতে পারে তাহলে পারফরমেন্স ভালো করবে। তাই আমার কাছে যেটা মনে হয় যে মার্কেটে যে সমস্ত স্টক আন্ডার ভ্যালুড আছে সেগুলোতে আমাদের এন্ট্রি নেওয়া উচিত, আর যেগুলো ওভার ভ্যালুড আছে
এবং কারেকশন শুরু হয়ে গেছে, সেগুলো থেকে একটু দূরে থাকা উচিত। সো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।